এইটা হচ্ছে একটা কলাম। এইখানে কলাম, এখন এই কলামের যে পার্টটা নিয়ে করবো, দেখো এখানে সেগুলো জানতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হবে, যেমন স্ল্যান্ডারনেস রেশিওটা কি। স্ল্যান্ডারনেস রেশিও, এখানে যে একটা ওয়ার্ড পড়লা যে স্ল্যান্ডার মেম্বার, তাহলে স্ল্যান্ডারনেস রেশিও বলে একটা জিনিস আছে, যেটা দিয়ে আসলে বোঝা যায় যে কলামটা স্ল্যান্ডার কিনা বা কি অবস্থা সেটা বোঝার জন্য। স্ল্যান্ডারনেস রেশিও হচ্ছে কলামের ইফেক্টিভ যে লেন্থ আছে আর এর যে রেডিয়াস অফ জাইরেশন আছে, সেই দুইটার যে রেশিও সেটাকে বলা হচ্ছে স্ল্যান্ডারনেস রেশিও। এটাকে এখানে ল্যামডা দ্বারা প্রকাশ করা হচ্ছে স্ল্যান্ডারনেস রেশিওকে। তো এখন ইফেক্টিভ লেন্থ কি আর রেডিয়াস অফ জাইরেশন তো তোমরা জানোই। ইফেক্টিভ লেন্থ কোনটাকে বলবো আমরা? ধরো, আচ্ছা আমি দেখি আমাকে দেখতে পাচ্ছি কিনা। ধরো এটা যদি, আচ্ছা এটা অনেক বড় হয়ে যাচ্ছে ক্যামেরা আসছে, এটা যদি একটা কলাম হয়, তাহলে এই যে এই দুইটা মাথা যদি হিঞ্জ হয়, মানে হিঞ্জ সাপোর্ট যদি থাকে, তাহলে আসলে হবে কি, যে লোড আসে টোটাল কলামটাই বেঁকে যাবে, মানে টোটাল কলামটাই বাঁকতে পারবে। তখন এটাকে বলা হবে যে তোমার এইটার যে লেন্থটা হবে, তখন এই টোটাল লেন্থটাই একে বলা হচ্ছে তোমার ইফেক্টিভ লেন্থ। আমি অন্য একটা স্লাইড থেকে তোমাকে ইফেক্টিভ লেন্থটা আমি দেখাতে যাচ্ছি। এটার ক্ষেত্রে ইফেক্টিভ হ্যাঁ, এই স্লাইডটাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে হচ্ছে গিয়ে, দেখো এখানে এই যে একটা কলাম আছে যেটার দুই মাথায় হিঞ্জ করা, দুই মাথাতে এখানে হিঞ্জ আছে, আমি একটু জুম করে দিচ্ছি। দেখো এটার দুই মাথায় হিঞ্জ করা আছে, ফলে এটা কি হয়েছে, যখন লোড আসছে এই থেকে এই পর্যন্ত টোটালটাই কিন্তু বাকলিং হয়েছে, মানে টোটালটাই বেঁকে গেছে। দুই দিক থেকে যখন লোড আসছে এইভাবে টোটাল জিনিসটা এইভাবে বেঁকে গেছে, তাই তো? এখানে যেটা দেখতে পাচ্ছ এই কলামটার ক্ষেত্রে, তার মানে এটা টোটালটা যেহেতু বেঁকে গেছে, তার মানে অ্যাকচুয়াল যে লেন্থটা ছিল এর এল, এই এলটাই হচ্ছে ইফেক্টিভ লেন্থ। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইফেক্টিভ লেন্থ হচ্ছে সেটুকু লেন্থ যেটুকু হচ্ছে বাঁকে, যেটুকু এই বাকলিং এর আন্ডারে আসবে, মানে বাঁকবে, সেই অংশটাই হচ্ছে ইফেক্টিভ লেন্থ। এরপরে আসি আমরা পরেরটা, দেখো দুই পাশে যদি ফিক্স থাকে, দেখো ফিক্স সাপোর্ট, এইটাও ফিক্স সাপোর্ট, এটাও ফিক্স সাপোর্ট, এরকম যদি হয়, তাহলে দেখো এই যে এর একদম পুরাটা বাঁকে না, তখন ফিক্স সাপোর্ট যখন থাকে তখন কিছুটা অংশ সোজা থাকে, তারপর মাঝখান থেকে বেঁকে আসে, যেটা তোমরা এইখানে দেখতে পাচ্ছ। দেখো এই অংশটা বাঁকেনি, আবার এই মাঝখানের অংশটা বেঁকে, এই অংশটা আবার সোজা আছে। তার মানে এটার মধ্যে দেখা যায় 50% লেন্থ বাঁকছে, মানে 50% লেন্থ বাকলিং হয়েছে। সো এটার এই এল ইফেক্টিভটা হবে লেন্থের 0.55। আবার যখন ওয়ান এন্ড ফিক্স আর আরেকটা এন্ড ফাঁকা থাকে, মানে কোনো এখানে আর কোনো সাপোর্ট নাই, দেখো একটা এন্ড শুধুমাত্র ফিক্স সাপোর্ট দেওয়া, বাকি এন্ডটা ফাঁকা, যেমন ক্যান্টিলিভার যে পার্টটা। তাই যদি হয়, সেক্ষেত্রে আসলে দেখো এই অংশটাতে লোড পড়লে এটা আসলে কিন্তু আলটিমেটলি মানে আনলিমিটেড অ্যামাউন্ট পর্যন্ত বাড়তে পারে, যদি এটা স্ট্রেট থাকে। এই অংশটা ধরো তোমার নিচের অংশটা ফিক্স সাপোর্ট থাকলো, আর উপরের অংশটা যদি কোনো কিছু না থাকে, লোড দিলে আসলে যত ইচ্ছা বাড়তে পারে, মানে এটা আনলিমিটেড বাড়তে পারে। সো এটাকে ধরে নেওয়া হয় যে এল এর 2 গুণ পর্যন্ত, 2L, এই জন্য এটা 2L। আবার ধরো এরকম যদি হয় যে একটা এন্ড হচ্ছে তোমার হিঞ্জ, আরেকটা এন্ড হচ্ছে ফিক্স, এরকম হলে 75% পর্যন্ত বাঁকে বা 70% পর্যন্ত বাঁকে। এই জন্য এই এলই মানে ইফেক্টিভ লেন্থটা হচ্ছে 0.707L। এই হচ্ছে এখানকার ধরো তোমার ইফেক্টিভ লেন্থের কাজ কারবার। আচ্ছা, এখন আসি ইফেক্টিভ, এখানে কি বলা হয়েছে, তাহলে স্লেন্ডারনেস রেশিও কি হলো, যে রেশিও অফ লেন্থ, মানে লেন্থ মানে ইফেক্টিভ লেন্থ, এবং হচ্ছে ইয়ার লেটেস্ট সরি লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশনটা কি আমি আবার একটু মনে করাই দিই তোমাদের, যে রেডিয়াস অফ জাইরেশনটা আসলে কি। তোমরা তো হয়তো মনে আছে কিনা বলতে পারছি না।
এই সরবরাহ। তো রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে রুট ওভার আই বাই এ। আইটা কি? আইটা হলো আইটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া হলো আই, আর এরিয়া হলো ক্রস সেকশনাল এরিয়া। এটা হলো ক্রস সেকশনাল এরিয়া। তাহলে রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু আই বাই এ, রুট ওভার আই বাই এ। তাহলে যদি একটা কলাম দেওয়া থাকে, সেটা যদি ক্রস সেকশনাল এরিয়া দেওয়া থাকে, তাহলে আমরা সহজেই এই আই এবং এ দিয়ে সেটা রেডিয়াস অফ জাইরেশন বের করে ফেলতে পারবো। আর ইফেক্টিভ লেন্থ আমরা বের করবো সাপোর্ট কি আছে তাই। যদি সাপোর্ট থাকে হিঞ্জ তাহলে টোটাল এল, যদি সাপোর্ট থাকে ফিক্স তাহলে 0.5 এল, আর যদি সাপোর্ট থাকে তোমার এক এন্ড হিঞ্জ আর এক এন্ড যদি ফিক্স থাকে তাহলে 0.75 এল। তাহলে এই আমি এলটাও জানলাম, এল ইটা জানলাম, আর কেটা এই যে কে যেটা আছে বা সরি ল্যামডা লিখছি কেন, এটা আমি কে লিখবো, আচ্ছা যাই হোক, এই কে কে যেটা আছে কেটা আমি বের করলাম রুট ওভার আই বাই এল দিয়ে, সরি রুট ওভার আই বাই এ দিয়ে। তাহলে এলও জানি আমি, কেও জানি, তাহলে ল্যামডা জানবো। এই যে এই দুটা ভাগ করে দিলে আমি ল্যামডা পেয়ে যাব। তাহলে আমার স্ল্যান্ডারনেস রেশিও এসে গেল। তো স্ল্যান্ডারনেস রেশিও আসলে মেইনলি কি, কলাম টাইপ বের করার জন্য আমি স্ল্যান্ডারনেস রেশিও লাগবে। তো এখন ইফেক্টিভ লেন্থ যেটা আমি বলছিলাম এতক্ষণ, সেটা ইফেক্টিভ লেন্থ, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টপ এন্ড বটম মোস্ট পয়েন্ট অফ দ্য কলাম হোয়েন ইট বেন্ড এন্ড টার্নড অ্যাজ দ্য ইফেক্টিভ লেন্থ। তার মানে হচ্ছে টপ মোস্ট এবং বটম মোস্ট কলামের মধ্যে পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স, যে অংশটুকু বাঁকে সেটার উপর থেকে নিচ পর্যন্ত যে অংশটা, সেটাকে আমরা বলছি এখানে ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থে আমরা কথা আগেই বলে ফেলছি। আচ্ছা আমি একটু ফিডব্যাক নেই সবার। এই তোমরা কি এই পর্যন্ত শুনতে পারছো সব ঠিকঠাক মতো? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। বুঝতে কি অসুবিধা হচ্ছে? মানে কথা কি জোরে হচ্ছে বা আস্তে হচ্ছে বা শব্দ এরকম? শোনা গেছে। হ্যাঁ, তোমরা খাতা কলম নিয়ে বসো বা সাথে ওই পিডিএফটা ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ, রোজার দিনে একটু আস্তে কথা বলাই বেটার। তো তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? পিডিএফটা থাকে, পিডিএফটা সাথে নিয়ে বসো, ঠিক আছে? আমি তাহলে নেক্সট অংশে যাচ্ছি। আইটা কি বলেছিলেন হ্যাঁ, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। স্যার? এখানে আপনি মোমেন্ট অফ ইনার্শিয়া, হ্যাঁ, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। স্যার আই বাই এ এটা কি ল্যামডা? ল্যামডা সমান আই বাই এ সরি ল্যামডা না, রুট ওভার আই ওভার এ। না না, কে কে রুট ওভার আই বাই এ কে। কে সমান ল্যামডা বাই এ, এটা কিভাবে কাউন্ট হবে? না আই বাই এ, রুট ওভার আই বাই এ। ওভার আই বাই এ, কে আইডি ডিভাইডেড। বোঝা যাচ্ছে না? এখানে লেখা আছে দেখো, এখানে আমি লিখেছি। ল্যাপটপে আসলে লেখাটা কঠিন কাজ, তো চেষ্টা করেছি দেখো। জি স্যার। এটা আসলে কে কে আমি তো বলে দিলাম। এই যে যাই হোক, তাহলে আমি নেক্সট পার্টে যাচ্ছি। এখন দেখো, আমি যে অংশটাতে যেতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে বাকলিং। The lateral deflection occurs is called buckling. একদম সহজ বাংলা ভাষায় যেটাকে বলা হয়েছে বা সহজ ইংরেজি ভাষায়, যে ল্যাটারাল ডিফ্লেকশনটা হচ্ছে বাকলিং। তার মানে হচ্ছে এই যে লোড দিলাম, সাইডে বেঁকে গেল, মানে যেটা আর কি আমরা ডিফ্লেকশন আগে করে আসছি। বিমের ক্ষেত্রে যে ডিফ্লেকশন ছিল, কলামের ক্ষেত্রে সেটা বাকলিং, ঠিক আছে? মানে বিমের ক্ষেত্রে যেটাকে আমরা ডিফ্লেকশন বলে সম্বোধন করছি, সেটাই আমরা এখানে কলামের ক্ষেত্রে এটাকে বলবো আমরা বাকলিং। তো ল্যাটারাল ডিফ্লেকশন দ্যাট অকার্স ইজ কল্ড বাকলিং। যে ল্যাটারাল ডিফ্লেকশনটা হয় সেটাকে বাকলিং বলা হচ্ছে, যেটা আমরা এই যে এখানে সাইডের ফিগারেও দেখতে পাইছি না? এই যে এখানে দেখো যে ফিগারটা ছিল,
এই ফিগারটাতেও বাকলিং এর ছবি দেওয়া আছে। এই যে ফিগারটা, এটা একটা বাকলিং এর যে ফিগারটা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই যে লোড দেওয়া হয়েছিল, ফলে এটা ল্যাটারালি বেঁকে গেছে, সাইড ওয়াইজ বেঁকে গেছে। এটাকে আমরা বলছি বাকলিং। এই যে এই অংশটাকে বাকলিং বলছি। এখন দেখো, quite often buckling of a column can lead to a sudden and dramatic failure of the structure or mechanism. তো তার মানে খেয়াল করো, একটা বিল্ডিং যদি হুট করে বেঁকে যায়, কলামগুলো বেঁকে যায়, তাহলে কি হবে? আলটিমেটলি বিল্ডিংটা ভাঙুক বা না ভাঙুক, উল্টে মানে যেটা হচ্ছে সাইড ওয়াইজ উল্টে পড়ে যাবে। যেমন এরকম একটা ঘটনা কিছুদিন আগে ঘটেছিল হচ্ছে তোমার নারায়ণগঞ্জে। পুরো বিল্ডিং মানে কোথাও কোনো কিছু সমস্যা নেই, নিচতলাটা ছিল সফট স্টোরি, মানে নিচে কোনো ওয়াল টল কিছু ছিল না, শুধু কলাম ছিল, এবং সেটা একটা কাদার উপরে ছিল। বিল্ডিংটা মোটামুটি পুকুরের একটা সাইডে ছিল, পুরো বিল্ডিংটা বেঁকে পড়ে গেছে। তো এরকম একটা ঘটনা ঘটতে পারে, যে এটা ড্রামাটিক ফেলিওর যেটাকে বলছে এরা। তার মানে পুরো বিল্ডিং এরই কিছু হয়নি, শুধুমাত্র কলামগুলো বেঁকে পুরো বিল্ডিংটা শুয়ে গেছে মাটিতে। এরকম হতে পারে। স্পেশাল অ্যাটেনশন মাস্ট বি গিভেন টু ডিজাইন দ্য কলামস সো দ্যাট দে ক্যান safely support their intended load without buckling. তার মানে একটা বিল্ডিং যখন আমরা ডিজাইন করব, অবশ্যই বাকলিং এর প্রতি একটা স্পেশাল কেয়ার নিতে হবে, না হলে যেটা সমস্যা হবে, মানে কেমন কেয়ার? এখন তুমি ইচ্ছা করলা যে আমি তো নিচতলায় থাকবো না, দোতলা থেকে থাকবো একদম, মানে বা তিনতলা থেকে থাকবো ডাইরেক্ট, আর কোনো আমি মাঝখানে কিচ্ছু দিব না, ডাইরেক্ট একদম। তো কি করি, 30 ফিট একটা কলাম দিয়ে দিই, দিয়ে উপরে যায় ছাদ দিয়ে দিলাম, চারপাশে কলাম দিয়ে উপরে ছাদ দিয়ে দিলাম। সেটা হবে না। কারণ হচ্ছে মাঝখানে যদি তুমি কোনো স্টোরি নাও দাও, তারপরেও মিনিমাম ব্রেসিং দিতে হবে, মানে বিম দিয়ে কলামগুলোকে যোগ করে দিতে হবে। নাহলে যেটা হবে, পুরো কলামটা বেঁকে যাবে। এটা বুঝতেই পারতেছো যদি তুমি খেয়াল করো যে আসলে ধরো 30 ফিট একটা তুমি কলাম আর হচ্ছে 10 ফিট একটা কলাম, দুইটার মধ্যে কোনটা বেশি বাঁকবে সেটা বুঝতে পারছো। যেমন এই আমি যদি করি, এই মার্কারটা যতই আমি লোড দিই, এটাকে বাঁকানো যত কঠিন, এই যে স্কেলটা, এটাকে বাঁকানো কিন্তু অত কঠিন নয়, সহজেই বেঁকে যাচ্ছে। তার মানে তুমি চাইলে যে কোনো লেন্থের কলাম হুট করে দিয়ে দিতে পারো না। যেমন তোমরা যদি পানির ট্যাঙ্ক দেখে থাকো, যে মানে ওয়াসার পানির ট্যাঙ্ক, বা ধরো তোমার শহরে যে পানির ট্যাঙ্ক গুলা থাকে সাপ্লাই দেওয়ার জন্য, ওয়াটার সাপ্লাইয়ের জন্য, সেই ট্যাঙ্ক গুলা যদি দেখো, সেগুলোতে আসলে কোনো স্টোরি নাই, ডাইরেক্ট ট্যাঙ্ক দেখা যাচ্ছে 6 তলা 7 তলা বা 10 তলার সমান। সেগুলোর মধ্যে দেখবা যে সাইড দিয়ে অনেক ব্রেসিং দেওয়া থাকে। তো ব্রেসিং না দিলে যে প্রবলেমটা, এই কলামগুলো বেঁকে যাবে, স্টেবল থাকবে না। এটাই হচ্ছে কলামের যে বাকলিং রোধ করার উপায়। এখন বাকলিং কিসের উপর ডিপেন্ড করে দেখো এখানে, ডিউ টু দ্য জিওমেট্রি অফ দ্য অর শেপ, মানে এখন কলামটার কি শেপ আছে সেটার উপর ডিপেন্ড করে বাকলিং। এখন ধরো তোমার সার্কুলার কলামে এক ধরনের বাকলিং হবে, রেক্টেঙ্গুলার কলামে এক ধরনের বাকলিং হবে, তারপরে তোমার যদি স্কোয়ার হয় সেক্ষেত্রে আলাদা হবে। যেমন এটার কোনো একদমই উইডথ খুব কম, এটা সহজে বাকলিং হচ্ছে। এটা যদি এখন অনেক মোটা হতো, তাহলে কিন্তু আমি এত সহজে এটা বাঁকাতে পারতাম না, থিকনেস যদি অনেক বেশি হতো। বুঝতে পারলাম? এটা হচ্ছে বিষয়। এখন আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। কি ম্যাটেরিয়ালের? যেমন এটা স্টিলের, কিন্তু এই যে এইভাবে বাঁকতে যায়। এখন যেটা কংক্রিটের হতো, এইভাবে কি বাঁকানো যেত? অথবা যদি কাঠের হতো, উডেন হতো, এটা ওইভাবে বাঁকানো যেত না। তারপরে আসে হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন বলতে সাপোর্ট কি অবস্থায় আছে, যেমন এটা 1 ইঞ্চ ফ্রি আছে, 1 ইঞ্চ ফিক্স আছে, নাকি যেগুলো আমরা দেখলাম যে ফ্রি আছে না ফিক্স আছে, নাকি হিঞ্জ আছে, কি সাপোর্ট কন্ডিশন আছে সেটার উপর ডিপেন্ড করে বাউন্ডারি কন্ডিশন কি আছে। এন্ড এনি ইমপারফেকশন ইফ এনি। ইমপারফেকশন বলতে কি বোঝাচ্ছে, যে ধরো কংক্রিটের তুমি করছো, কিন্তু যখন ঢালাই করছো, মাঝখানে দেখা যাচ্ছে ফাঁকা, এইখানে ভয়েড, সেখানে ইন্টিগ্রিটি নাই আর কি। বা কাঠের নিচে কাঠে এখানে ঘুণ ধরছে, ওইখানে পচে গেছে পানি পরে, তাহলে তো হবে না। আচ্ছা, এখানে মেসেজ দিয়েছে, স্যার দ্য মিন লেন্থ ডাজ নট মিটার থিকনেস এন্ড দ্য মিন মিটার। এটা তো এই তানভীর জামানের কথাটা আমি বুঝতে পারিনি, কি লিখছো এইখানে? ইফতেখার আলম লিখছো আই 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 ডিড নট গেট দ্যাট। আচ্ছা ঠিক আছে, আই নিয়ে আমি আবার বলবো, সমস্যা নাই। কোশ্চেন আমি দেখছি। আচ্ছা, এখন আমি আগে এটাতে আসি। তো এনি ইমপারফেকশনের কারণে হতে পারে তুমি ভালো মতো সেটা বানাও নাই, একদম মানে কোনো মতো বানায় রাখছো,
এই পানি দিয়ে রাখছে, কোনো সিমেন্ট নাই, কোনো কংক্রিট নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র পানি দিয়ে বানায় রাখছে, তাহলে তো কলাম থাকবে না, তো স্টেবিলিটি নষ্ট হবে। এই হচ্ছে কি বাকলিং বললাম, তাহলে বাকলিং হচ্ছে ল্যাটারাল ডিফ্লেকশন। তো ল্যাটারাল ডিফ্লেকশন যেটা হচ্ছে একটা ড্রামাটিক ফেইলিওরে নিয়ে যেতে পারে, কাজে এটা খুব গুরুত্ব সহকারে দিতে হবে যে বাকলিংটাকে। তারপরে এই যে এটার কারণ হচ্ছে কি জিওমেট্রি অর শেপ, কি কলামের কি শেপ, কি ম্যাটেরিয়াল, কি বাউন্ডারি কন্ডিশন এবং অন্য কোনো ইমপারফেকশন আছে কিনা, যেমন খুনে ধরে ফেলছে ওই কলামে তুমি যদি দাও এমনিতেই ভেঙে পড়ে যাবে। তো এই হচ্ছে কলাম এবং কলামের বাকলিং। এইটুকু আমার ধারণা কারোর বুঝতে অসুবিধা হয়নি। তো এখন আসছি দুজন কোশ্চেন করছে, তাদের কোশ্চেনে যেমন ইফতেখার আলম, আসো কিনা তুমি ইফতেখার, আমি বুঝতে পারছি না। তো আইটা হচ্ছে এইখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া bh³/12, যেটা করে আসছো ইয়ার ক্ষেত্রে, ধরো তোমার রেক্টেঙ্গুলার কলামের ক্ষেত্রে কি করে আসছো, bh³/12, এটা করে আসছো না? হ্যালো, ভাই আমি ক্লাস নিচ্ছি, আমি বের হচ্ছি। তো এখানে দেখো যে এই যে আমি আনমিউট করে দিচ্ছি, দিয়ে আমি দেখি যে তোমরা কোথায় আছো, কি অবস্থা, হয়ে গেল অপশনটা কোথায়। So, এই ইফতেখার আছো? স্যার আমি বুঝতে পেরেছি মোমেন্ট অফ ইনারশিয়া ওটা স্যার। পেরেছো? আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল মনে হয় তানভীর জামান না, তানভীর জামানের না কি, আমি কোশ্চেনটা বুঝতে পারিনি বাবা। স্যার আমি বলছিলাম স্যার ওই যে আপনার বাকলিং এর ক্ষেত্রে স্যার মেইন বিষয়টা কোনটা স্যার, ওই যে মানে লেন্থের থেকে স্যার হ্যাঁ, হ্যাঁ, থিকনেসটাই কি এখানে কি মেইন বিষয়টা? লেন্থ আর উইডথ এর মানে সেকশনাল এরিয়ার সাথে মানে স্ল্যান্ডারনেস রেশিওটাই মেইন। কারণ দেখো এই যে এইটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু প্লাস্টিকের একটা জিনিস, অথচ আমি লোড দিয়ে এটাকে বাঁকাইতে পারছি না, কারণ কি এর থিকনেস অনেক বেশি, লেন্থ অনেক কম, থিকনেসটা বেশি, ঠিক আছে? লেন্থ কম। কিন্তু এর থিকনেস অনেক কম কিন্তু লেন্থ অনেক বেশি, যার কারণে লোড দিলে অল্প লোডেই বেঁকে যাচ্ছে। এটাই হচ্ছে মেইন রিজনটা, যে লেন্থটা যদি অনেক বেশি হয়, আবার ধরো এটার ক্ষেত্রে আমি যদি এইটুকু অংশ নিয়ে বাঁকানোর চেষ্টা করতাম, বাঁকবে না, এইটুকু অংশ যদি আমি জি নিয়ে স্যার। চেষ্টা করি, বাঁকানো কিন্তু কঠিন হবে। লেন্থ যত বাড়বে তত বাঁকানো লেন্থ সহজ বাড়তে হবে। হবে। তার মানে ইফেক্টিভ লেন্থ যত বাড়বে তত বাঁকানো সোজা। লেন্থটাই হচ্ছে স্যার স্যার মেইন রিজনটা কি স্যার লেন্থ আর আর আপনার থিকনেসের রেশিওটা যদি সমান না হয় সেক্ষেত্রে এটা হবে। এক্স্যাক্টলি, যে এই যে স্ল্যান্ডারনেস রেশিওটাই হচ্ছে মেইন জিনিসটা আসলে। অথবা আমরা বলতে পারি যে লেন্থটা, শুধু যদি ধরি লেন্থটা, এটাও আমরা বলতে পারি। এর কারণ হচ্ছে লেন্থ যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যা। যেমন তোমার এই জন্য ব্রেসিং দেওয়া হয়, যেমন পানির ট্যাঙ্ক দেখছো তোমরা? জি জি স্যার। স্যার, পানির ট্যাঙ্কের দেখছি মধ্যে স্যার। অনেকগুলা গোল গোল করে সব কলামগুলো অ্যাড করা আছে, একসাথে যোগ করা আছে ডিমের মতো করে। এই জিনিস যদি না করা হয় এটা বাকলিং হয়ে যাবে, বুঝলা? এটা দিলে ইফেক্টিভ লেন্থ। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি নেক্সট পার্টে যাচ্ছি তাহলে আবার। ঠিক আছে স্যার। দেখো এইখানে আছে ক্রিটিক্যাল লোড। তো ক্রিটিক্যাল লোড আমরা কাকে বলবো? এটা কে, সাকিব মিরাজ আসছে নাকি? এই ছেলে তো এবার পরীক্ষাও দেয়নি। তো দেখো এখানে এই যে ক্রিটিক্যাল লোড যে আছে, ক্রিটিক্যাল লোড আমরা কাকে বলবো? ক্রিটিক্যাল লোড হচ্ছে সেই লোড, দা ম্যাক্সিমাম লোড, সর্বোচ্চ যেই লোড দিলে এটা বাকলিং হবে না। ধরো এখানে আমি 10-11 কিলো নিউটন লোড দিলে এটা বেঁকে যায়, তাহলে হচ্ছে
বাট যদি 10.9 কিলো নিউটন লোড দেয় এটা বাঁকে না, বা 10.5 যদি দেই তাহলে বাঁকে না, তাহলে সেই 10.5 কিলো নিউটন বা 10.9 কিলো নিউটনটাই হবে ক্রিটিক্যাল লোড। মানে সর্বোচ্চ যেই পরিমাণ লোড দিলে এটা এই বাঁকবে না, মানে এরপরে 1 কিলো নিউটন বা একদম 0.1 কিলো নিউটন দিলেই বাঁকবে। মানে একদম যেটা হচ্ছে বুঝতেই পারছো যে একদম 0 আর 0.1 এর মাঝখানে, 0.01 এর মাঝখানে যে অংশটা, মানে একদম খুবই ক্ষুদ্র যে লোড, যেই লোড দেওয়ার সাথে সাথে এটা বেঁকে যাবে, অথচ ওই লোড পর্যন্ত কোনো বাঁকবে না, সেই লোডটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল লোড। দ্য ম্যাক্সিমাম লোড অফ কলাম ক্যান সাপোর্ট হোয়েন ইট অন দ্য ভার্জ অফ বাকলিং ইজ কল্ড ক্রিটিক্যাল লোড। তার মানে এটা হচ্ছে সেই লোডটা, যেই লোডটা দিলে এটা বাঁকবে না এবং স্থির থাকবে, বুঝতে পারলা? ওই লোডটাকে আমরা বলছি মানে ওই লোডটাকে বলছি ক্রিটিক্যাল লোড। The column can support when it bars of buckling is called critical load is denoted by P underscore মানে সরি আন্ডারস্কোর বলছি সাবস্ক্রিপ্ট, মানে P এর নিচে ছোট করে CR, P ক্রিটিক্যাল, যেটা হচ্ছে আমরা উপরের ফিগারেও যদি যাই দেখতে পাবো এই যে PCR, এইখানে যে CRটা দেওয়া ছিল এইটা হচ্ছে এই যে PCR। আচ্ছা, এই যে PCR হচ্ছে এইখানকার যে লোডটা। এখন আসি আমরা ক্লাসিফিকেশন অফ কলামে, যে কলাম ক্লাসিফিকেশনটাতে যদি আসি, দেখো কলাম কয় ভাগে ভাগ করা যায়, এই বাকলিং এর উপর বেস করে বা ফেইলার মেকানিজমের উপর বেস করে কলামকে ভাগ করা যায় হচ্ছে 3 ভাগে, হচ্ছে শর্ট কলাম, লং কলাম, আর হচ্ছে এর মাঝখানে যেটা ইন্টারমিডিয়েট কলাম। শর্ট কলাম আমরা কাকে বলবো, যে এর আগে যে স্ল্যান্ডারনেস রেশিও আমরা পড়ে আসলাম ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু এল বাই কে, এল ই বাই কে, তাই তো? সেই ভ্যালুটা এল ই বাই কে এর ভ্যালুটা যদি 32 এর চেয়ে ছোট হয়, 32 এর চেয়ে যদি ছোট হয়, তাহলে সেই কলামটা হবে আমার, এইখানে দেখো, যদি 32 এর চেয়ে ছোট হয় সেই কলামটা হবে এই যে 32 এর চেয়ে যদি ছোট হয় সেই কলামটাকে আমরা বলবো যে শর্ট কলাম। এখন শর্ট কলামের ক্ষেত্রে কি হয়, শর্ট কলামের ক্ষেত্রে কি সুবিধা বা শর্ট কলাম কি জিনিস? শর্ট কলাম হচ্ছে সেই কলাম যে কলাম মানে বাকলিং এ ফেল করবে না। যেমন আমি যদি এই মার্কারটাকে কল্পনা করি, এটাকে কখনোই বাঁকাইতে পারবে না তুমি, এটা হবে ক্রাশিং ফেলিয়ার, মানে এটা খুব চাপ দিলে এটা ধরো ফেটে যাবে, যদি ফেটে যায় তো ওটাই হচ্ছে, ওটাকে বলা হচ্ছে ক্রাশিং ফেলিয়ার। তো এই যে দেখো এখানে সেটাই বলা আছে, যে কলাম হ্যাভিং স্ল্যান্ডারনেস রেশিও লেস দেন 32 ইজ টার্মড অ্যাজ শর্ট কলাম। দ্য কলাম ফেল বাই ক্রাশিং, এই শর্ট কলাম গুলা ক্রাশিং এ ফেল করে, এটা হচ্ছে ভেঙে যায়, গুঁড়া হয়ে যায় একদম। ইভেন ইফ লোড দা ইসেন্ট্রিক্যালি দ্য শর্ট কলাম আন্ডারগোজ এ নেগলিজিবল ল্যাটারাল ডিফ্লেকশন। তো তার মানে হচ্ছে কলামের লোড যদি মানে সেন্টার দিয়ে নাও যায়, সাইড দিয়েও যদি যায়, তারপরেও এটা মানে খুব কম অল্প পরিমাণ বাকলিং হবে, এটা ফুল বাকলিং হবে না। So that it can be analyzed as a member subjected to combine axial and axial loading and bending। তার মানে এটা হচ্ছে axial loading and bending এর হিসেবেই করা হয়। এবং তোমরা যখন থার্ড ইয়ারে উঠবা, যখন কলাম করবা, তখন মেইনলি যে কলামটা ডিজাইন আমরা করবো বা যেটা করি, মেইনলি সবগুলো শর্ট কলাম ধরে আমরা করে থাকি। এখন আসি লং কলাম। এখন আসি যদি লং কলাম, লং কলামটা হচ্ছে দেখো রেশিও ইজ গ্রেটার দেন 120। তো এল ই বাই মানে ওই ল্যামডার যে ভ্যালুটা এর আগে যেটা আমরা পড়লাম এল ই বাই কে, এল ই বাই কে এর ভ্যালুটা এল ই বাই কে টা যদি 120 এর চেয়ে বড় হয়, দেখো এল ই বাই কে টা যদি 120 এর চেয়ে বড় হয়, তাহলে সেই কলামটাকে আমরা বলছি লং কলাম। লং কলাম হচ্ছে যেমন ধরো এটা একটা লং কলাম, এটা ফেল করবে হচ্ছে বাকলিং এ, মানে যে জিনিসটা আমাদের পড়ার বিষয় সেটা হচ্ছে এই লং কলামের ক্ষেত্রে
হ্যালো, শুনতে পাচ্ছ না? স্যার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার ওকে। শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখো এই যে তোমার শর্ট কলাম কি বলছিলাম, যেটার হচ্ছে তোমার যেটা ল্যামডার মান স্যার 32 থেকে ছোট। 120-এর হ্যাঁ, 32 না। থেকে ছোট স্যার। শর্ট কলাম থেকে যেটা ছোট এর সেটা থেকে হচ্ছে কম। হ্যাঁ, শর্ট কলাম, আর যেটা হচ্ছে শর্ট 120 কলাম এর চেয়ে বড় সেটা হচ্ছে লং কলাম। এটা হচ্ছে লং কলাম। তার মানে কলাম। 33 আর 120 এর মাঝখানে যেটা, 32 আর 120 এর মাঝখানে যেটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট কলাম। অনেক বইয়ে দেখবা যে হচ্ছে ইন্টারমিডিয়েট কলামের আসলে কোনো টার্ম নাই, সেটা শর্ট আর লং এর মধ্যে সীমাবদ্ধ। ইন্টারমিডিয়েটটাকেও শর্টের মধ্যে দিয়েছে, সেটা 80 থেকে ধরে সাধারণত আমি দেখেছি, বেশিরভাগ বই 80 থেকে, আবার কেউ কেউ 150 থেকে। ইন্টারনেট কানেকশন খুব ঝামেলা করছে। তো এখানে দেখো, এই হলো এই পর্যন্ত কলাম, যে কি কলামের টাইপ নিয়ে আমরা আলোচনা করলাম। তো এখন আমরা আসবো যে কলামের কি কি ইউলার যে থিওরি আমরা পড়ছি সেটা তো এখানে দেখো, অ্যাজাম্পশন যদি আমরা কল্পনা খেয়াল করি, এইখানে ইউলার থিওরি নিয়ে আমরা মেইনলি পড়বো। এই যে তোমাদের যে অংশটা ইয়া করা হয়, এখানে কলামটা পড়ানো হয়, সেটা হচ্ছে দুইটা থিওরি আছে, একটা হচ্ছে ইউলার থিওরি আর একটা হচ্ছে তোমার র্যাঙ্কিনস থিওরি। তো ইউলারটা মেইনলি এখানে তোমাদের সিলেবাসে পাঠ্য বিষয়। ইউলারের প্রত্যেকটা থিওরির ক্ষেত্রে তোমরা জানো যে এখানে প্র্যাকটিক্যাল কন্ডিশনে আসলে কোনো থিওরি প্রুভ হয় না, সবগুলোর জন্য একটা মানে আইডিয়াল কন্ডিশন ধরে নেওয়া হয়। তো সেই কন্ডিশনে কলামটা আসলে কেমন হবে, এখানে দেখো এ তে কি দেওয়া আছে, দ্য কলাম ইজ ইনিশিয়ালি স্ট্রেট এন্ড লোড ইজ অ্যাপ্লাইড এক্সিয়ালি। তার মানে কলামটা অবশ্যই স্ট্রেট হইতে হবে, এটা কোনো বাঁকা বাকি থাকা যাবে না আগে থেকে, এবং লোডটা অ্যাপ্লাই করা হবে একদম এক্সিয়ালি, একদম সোজাসুজি দুই দিক থেকে লোড দেওয়া হবে। এরকম কন্ডিশন হতে হবে ইউলার কলাম থিওরির ক্ষেত্রে। ক্রস সেকশন অফ দ্য কলাম ইজ ইউনিফর্ম থ্রু আউট দ্য লেন্থ। তার মানে হচ্ছে এই কলামের যে ক্রস সেকশনটা আছে সেটা ইউনিফর্ম হতে হবে থ্রু আউট দ্য লেন্থ। এটা এখানে একটু কম, এখানে একটু বেশি, এখানে মোটা, এখানে চিকন, এরকম হওয়া যাবে না। সার্কুলার হলে টোটালটা সার্কুলার, একই রেডিয়াসের সার্কেল, অথবা যদি রেক্টেঙ্গুলার হয় টোটালটা একই রেডিয়াসের রেক্টেঙ্গেল, নট যে ট্রাপিজয়েড বা অন্যান্য শেপ হতে পারবে না, মানে টোটাল জিনিসটা একরকম থাকতে হবে। এটাই এখানে বলা হয়েছে থ্রু আউট দ্য লেন্থ। এটা কলামের কি থাকতে হবে, ইউনিফর্ম, যেটাকে আমরা বলি প্রিজমেটিক সেকশন। প্রিজমেটিক সেকশন তোমরা এবার পরীক্ষাতে আসছিল তোমাদের মনে হয়, এই প্রিজমেটিক সেকশনটা হতে হবে এই কলামটা। কলাম ম্যাটেরিয়াল শুড বি আইসোট্রপিক এন্ড হোমোজেনিয়াস। ধরো একটা কলাম বানালে তুমি অর্ধেক কংক্রিট, অর্ধেক শুধু বালু, অর্ধেক কাঠ, মানে এইভাবে হবে না, ম্যাটেরিয়ালটা হতে হবে অবশ্যই হোমোজেনিয়াস। তো লেন্থ অফ দ্য কলাম শুড বি ভেরি লার্জ কম্পেয়ার টু ল্যাটারাল ডাইমেনশন। তো তার মানে এখানে যেহেতু আমরা বাকলিং নিয়ে আলোচনা করতেছি, এই জন্য কলামের লেন্থটা অনেক বেশি হবে, যেমন স্কেলের মতো হবে, নট এই মার্কারের মতো। তার মানে হচ্ছে কলামের লেন্থটা অনেক বেশি হবে তার ক্রস সেকশনাল এরিয়ার তুলনায়। কিন্তু আসলে আলটিমেটলি প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে, প্র্যাকটিক্যালি আমরা চেষ্টা করব যে এই দুইটার মধ্যে যত রেশিওটা যত কমায় আনা যায়, কারণ হচ্ছে না হলে বাকলিং এ ফেল করবে। তারপর হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস or compressive stress is very small compared to the buckling stress. তার মানে আমি লোড অ্যাপ্লাই করার ফলে এটার উপর যে স্ট্রেসটা হবে, এই কলামের উপর যে স্ট্রেসটা অ্যাপ্লাই হবে, এটাই যে বাকলিং হওয়ার ফলে যে স্ট্রেসটা হয়, মানে এটা যখন এইভাবে বেঁকে যাচ্ছে তখন নিশ্চয়ই একটা স্ট্রেস ডেভেলপ করছে এখানে, তার চেয়ে অবশ্যই এটা বেশি থাকতে হবে ডাইরেক্ট স্ট্রেসটা। এটা বলা হয়েছে কলাম উইল ফেল বাকলিং অ্যালন। যেহেতু বাকলিং নিয়ে আলোচনা করছে, অবশ্যই শুধুমাত্র বাকলিং এই ফেল করতে পারবে, এটা ক্রাশ করতে পারবে না, ক্রাশিং এ ধরো গোড়া গোড়া হয়ে গেল এরকম হতে পারবে না। সেলফ ওয়েট অফ কলাম ইজ নেগলিজিবল। তার মানে এটা যে নিজস্ব ওয়েট আছে সেটা আমরা সাধারণত এটা এই থিওরির মধ্যে আমরা এটাকে নিব না। এই হচ্ছে আমরা কলামের মোটামুটি ইয়া পড়ে ফেললাম। তো আজকে মনে হয় টাইমও শেষ, তো যেহেতু রোল কল করতে হবে,
আরেকটা জিনিস হচ্ছে এরপর পরের দিন আমরা থিওরি দিয়ে অ্যাপ্লাই করব বা সূত্রটা ডেরাইভ করব, এন্ড দেন আমরা যাব হচ্ছে ম্যাথে। তো এই শীট তোমাদের কাছে সবার কাছে আছে, আই গেস যে সবাই ডাউনলোড করে নিছো। তো এইখানে নাই কে কে বলো তো? আমি আনমিউট করে দিছি, শুনতে পাচ্ছ আমাকে সবাই? হ্যালো, স্যার শোনা যাচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা প্রশ্ন ছিল। 22 জন আছে এখানে, কে কে নাই কে? আমি স্যার আইডিগুলো কে একজন বলতে পারবা যে নাই কে কে আসলে? স্যার আইডিগুলো স্যার কাউন্ট করে নিয়েছি স্যার, আমি আপনাকে লিখে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, আমি নাহলে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, নিয়ে আমি পরবর্তীতে এখান থেকে স্যার পার্টিসিপেন্ট গুলো থেকে স্ক্রিনশট নিয়ে নেন। জি স্যার স্ক্রিনশট নিয়ে নেন। আমি এটা তাহলে নিয়ে স্ক্রিনশটের কোনো দরকার নেই, আপনি লাভদায়ক বললেই তো হয়ে যায়। রোল কল তো দাও। স্যার আইসোট্রপিক মানে কি ছিল ওটা বুঝলাম না। হ্যাঁ বুঝতে পারি। আইসোট্রপিক এটা ক্লাস তো শেষ আইসোট্রপিক এন্ড হোমোজেনিয়াস যেটা না, আচ্ছা, মানে কলামটা হতে হবে এই রকমের ম্যাটেরিয়াল। আইসোট্রপিক মানে হচ্ছে যেটার আইসোট্রপ কি পরে আসছে বলতো কেমিস্ট্রিতে? আইসোটপ মানে স্যার একই রকমের মৌলেরই অনেক ধরনের আপনার এক্স্যাক্টলি, মানে একটা একই ধরনের মৌল নিউটন সংখ্যা ভিন্ন। নিউটন সংখ্যা ভিন্ন স্যার। তো এই আইসোট্রপিক অলমোস্ট সেম জিনিস, একই রকম হ্যাঁ, ম্যাটেরিয়াল, ভর সংখ্যা আলাদা। ভর সংখ্যা না, নিউটন সংখ্যা। বুঝতে পারলা? নিউটন সংখ্যা চেঞ্জ হলে ভর সংখ্যা চেঞ্জ হবে। নিউটন সংখ্যা চেঞ্জ হলে তো ভর সংখ্যা এমনি চেঞ্জ হবে। কিন্তু ভরের সাথে ইয়ে করে ওটাকে আইসোবার বলে। যাই হোক, ওটা তোর বল। বুঝে না। স্যার এটা বোঝা না, এটা ভর সেম, প্রোটন ভিন্ন। দাঁড়াও আমি একটু রোল ইয়াটা নিয়ে নিচ্ছি। অর্ণব একটা কাজ করো, তুমি আমাকে সবার রোল গুলা পাঠাই দাও, আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আসলে নাম দেখে বের করা আসলে কঠিন হবে। আচ্ছা, যে তুমি আমাকে রোল গুলো পাঠাও। কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার শোনা যাচ্ছে? আমাকে একটু রোল গুলা, ঠিক আছে, মানে যাতে কেউ ভুল না করে। এখানে আমি দেখছি 22 জন মনে হয় নাকি 21 জন, আমি ছাড়া মনে হয় 21 জন আছে। জি স্যার। সবাই ইয়াটা যাতে পাই, তুমি আমাকে একটা ইয়া করে দাও, রোল গুলা করে দাও, ঠিক আছে? জি স্যার, আমি টাইপ করে আচ্ছা, দিচ্ছি। বুঝতে তো কারো অসুবিধা আছে হয়নি নাকি? আচ্ছা, এই না, তোমরা বুঝছি যা স্যার। করো একটু স্টাডি করো, তারপর যে প্রবলেম গুলো হয় সেগুলা নেক্সট দিন না হয় আমরা আলোচনা করবো আবার। আমাদের তো নেক্সট ক্লাসে যাবে, ঠিক আছে। ওকে। আমাদের ক্লাস আছে না এখন আরেকটা? তোমাদের এখন কার ক্লাস আছে? স্যার মাসুদুর রহমানের। আচ্ছা, তোমরা ইয়া করো, মামুন স্যার।